গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু, আমি রিয়া। আজকে কিন্তু আমি একেবারে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি। নাইমুর ভাইয়ের সাথে যাব শ্রীমঙ্গল। তুমি কি যাবে? হ্যাঁ, অবশ্যই যাব। তো আজকে অ্যাকচুয়ালি নাহিদ খান রানা, আমাদের প্রিয় ভাই, প্রিয় সাবস্ক্রাইবার, ফ্যামিলি মেম্বারের রিকোয়েস্টে আমরা আজকে চলে এসেছি শ্রীমঙ্গল ভ্রমণ, ট্রাভেল উইথ নাইমুর। নাইমুর ভাইয়ের সাথে নাইমুর ভাইয়ের শ্রীমঙ্গল ভ্লগটা আমরা আজকে দেখব আর দেখে নেব শ্রীমঙ্গল জায়গাটা কেমন, আমাদের বাংলাদেশের শ্রীমঙ্গল কতটা সুন্দর, তার প্রাকৃতিক সৌন্দর্য কতটা, সেটা দেখে নেব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম। যদি এমন কোনো জায়গা থাকে যেখানে সবুজের মাঝে হারিয়ে যেতে পারেন, বাতাসে চায়ের সুবাসে মুগ্ধ হতে পারেন, আর প্রকৃতির নিবিড় শান্তিতে নিজেকে নতুন করে খুঁজে পান, তাহলে সেটাই শ্রীমঙ্গল। আজকের ভিডিওতে শ্রীমঙ্গলের অসাধারণ সৌন্দর্য সহ থাকবে এই ট্যুরের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। সো লেটস গো। এত সুন্দরভাবে ডেসক্রাইব করলো জায়গাটাকে, মানে এক লাইনে, খুব সুন্দর। এটি শুধুমাত্র বাংলাদেশের চায়ের রাজধানী নয়, এটি রহস্যময় এক জগৎ। এখানে প্রতিটি চা পাতা এক একটি গল্প বলে, প্রতিটি টিলা প্রকৃতির আঁকা এক অনন্য শিল্পকর্ম। শ্রীমঙ্গলের পথে পথে শুধু চা বাগান নয়, এখানে আছে লাল মাটির টিলা, শীতের কুয়াশায় ঢাকা মাধবপুর লেক, আর লাউয়াছড়া বনের প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনাকে এই ভ্রমণের প্রতিটা মুহূর্ত মুগ্ধ করে রাখবে। তো চলুন চায়ের এই রাজধানীতে একসাথে হারিয়ে যাই, অনুভব করি শ্রীমঙ্গলের মায়াবী সৌন্দর্য। এই গল্পটি শুধু ভ্রমণের নয়, এটি প্রকৃতির সাথে আমাদের সংযোগের এক নতুন অধ্যায়। ওহ, এত সুন্দর কথাগুলো, হ্যাঁ, এত সুন্দরভাবে ডেসক্রাইব করলো যে ভিউটা বাজে, সেটা এটা রাত, ওটা সকালে। এবারে যাত্রা শুরু করছি ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। আপনারা চাইলে আরামবাগ, ফকিরাপুল, মহাখালী সহ ঢাকার যে কোনো জায়গা থেকে শ্রীমঙ্গলের বাস পেয়ে যাবেন। ঢাকা থেকে শ্রীমঙ্গলের নন এসি বাস ভাড়া 570 টাকা, আর যদি এসি বাসে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 700 টাকা থেকে 800 টাকার মতো। জেনে রাখা ভালো, ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব প্রায় 177 কিলোমিটার, আর যেতে সময় লাগে 5 থেকে 5.5 ঘন্টার মতো। আশুগঞ্জের উজানবাটি রেস্টুরেন্টে আমাদের আজকের যাত্রাবিরতি দেওয়া হয়েছে। আপনারা চাইলে যাত্রাবিরতির সময়টা কাজে লাগিয়ে ফ্রেশ হয়ে নিতে পারেন বা হোটেল থেকে কিছু খেয়ে নিতে পারেন। আর 20 মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের গাড়িটি আবারও ছুটে চলেছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। অলরেডি চলে আসছি শ্রীমঙ্গলের চৌমোহনী। বাসটি আমাদের এখানে নামিয়ে দিয়েছে। প্রায় 6 ঘন্টা জার্নির পর শ্রীমঙ্গলে চলে আসছি। আর এখান থেকে আপনারা এই যে লাল জিপগুলো, পরে সিএনজি, অটো, এগুলো কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে ভাড়া করে সারাদিনে ঘুরে দেখতে পারবেন এই শ্রীমঙ্গলের অসাধারণ সৌন্দর্য। আর এখন আমরা সকালের নাস্তাটা করব। সকালের নাস্তা শেষ করে আমি যেহেতু একা, তাই একটি সিএনজি ভাড়া করে নেই সারাদিন শ্রীমঙ্গলে ঘুরে দেখার জন্য, যার ভাড়া পড়েছে 1200 টাকা। আপনারা লোক বেশি থাকলে লাল জিপগুলো ভাড়া করে নিতে পারবেন। সেক্ষেত্রে সারাদিনের জন্য ভাড়া পড়বে 3000 থেকে 3500 টাকার মতো। যে কোনো গাড়ি ভাড়া করার সময় অবশ্যই কিছুটা মূল্যমূল্য করে নেবেন। আর আমাদের সিএনজিটি এখন ছুটে চলেছে শ্রীমঙ্গলের অন্যতম সুন্দর চা বাগান নূরজাহান চা বাগানের উদ্দেশ্যে। নাইমুর ভাইয়ের এত সুন্দর কথাগুলো আর অসাধারণ, মাইন্ডটাকে ফ্রেশ করে দিচ্ছে, একদম চোখটাকে ফ্রেশ করছে এই যে সবুজ পরিবেশ আর কথাগুলো। শ্রীমঙ্গলের চৌমোহনী থেকে 1200 টাকায় একটা সিএনজি ভাড়া করে নিয়েছি, আর সিএনজিটা দিয়ে চলে আসছি শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর চা বাগান নূরজাহান চা বাগানে। আর এখানকার সৌন্দর্য অসাধারণ। আজকে মানে এখন পর্যন্ত কিন্তু কুয়াশা আছে, 8টার উপরে বেজে গেছে। আরো বেশি পাহাড়ি এলাকায় একটু কুয়াশা বেশিক্ষণ ধরেই থাকে। শ্রীমঙ্গলের নূরজাহান চা বাগান, যেখানে প্রকৃতি তার নিখুঁত ক্যানভাসে এঁকেছে
সবুজ আর স্নিগ্ধতার এক অসামান্য ছবি। কুয়াশায় মোড়ানো সকালের চা বাগানের সৌন্দর্য এমনই যে মনে হয় এটি কোনো গল্পের বইয়ের পাতা থেকে উঠে আসা এক জাদুকরী রাজ্য। ঠিক একদম। স্বপ্নের দুনিয়া আর বিশেষ করে যেভাবে মানে কথাগুলো বলছে আরো ভালো লাগছে শুনতে। আরো টিলার উপরে চলে আসছি। হ্যাঁ, আর এই যে পিছনে দেখেন নূরজাহান টি এস্টেটের অসাধারণ সৌন্দর্য। এটা দেখার জন্য কিন্তু পর্যটকরা ভিড় করে থাকে এই শ্রীমঙ্গলে। সকাল 8:30 বাজে, এখনো কিন্তু কুয়াশাচ্ছন্ন রয়েছে এই শ্রীমঙ্গলের নূরজাহান টি এস্টেট। মানে রূপকথার নগরী মতন লাগছে। সবুজ আর সবুজ, তার সাথে হালকা কুয়াশার চাদরে মোড়ানো শ্রীমঙ্গলের নূরজাহান চা বাগানের অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা এগিয়ে চলেছি মাধবপুর লেকের পথে। প্রকৃতির এমন মোহনীয় রূপ যেন হারিয়ে যেতে বাধ্য করে। সামনে অপেক্ষা করছে আরো মনোমুগ্ধকর মুহূর্ত। রাস্তাটা তো চা বাগানের মধ্যে দিয়ে না, আরো বেশি পাহাড়ের মধ্যে চা বাগানের মিউজিকটাও ভীষণ সফট একটা দিয়েছে, মানে ম্যাচ করছে ভালো। মানে আবার গজাইতে কতদিন সময় লাগে? 3 মাস। বৈশাখে হবে আবার না? সবগুলোই গাইটা ফেলে? যত চা বাগান আছে সবগুলোই কি এরকম করে না? চা পাতা বড় বড় হলে আপনারা গাইটা ফেলেন, আবার ছোট ছোট যাতে হয় এখানেও কাটা যায়। এখানে বড় বড় পাতাগুলো কেটে ফেলে যাতে ছোট ছোট পাতাগুলো পাওয়া যায়। এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি চা খাই। এটা আমার জানা ছিল না। হ্যাঁ, চা বাগানে বিশেষ করে জানতাম যে নূরজাহান টি এস্টেট ঘোরা শেষে মাধবপুর লেক চলে আসছি। এটা হলো পাহাড়ে ঘেরা একটা লেক, চারপাশে আপনারা পাহাড় দেখতে পাবেন ছোট বড়, আর মাঝখানে রয়েছে এই লেকটা। যারাই আসে এই শ্রীমঙ্গলে তারা কিন্তু এই মাধবপুর লেকে আসে। আর এই গেটটা দিয়ে আমাদের প্রবেশ করতে হবে, একটু হেঁটে গেলে আপনারা লেকটা দেখতে পাবেন। আর এখানে ছোট বড় কিছু ভাসমান দোকান আছে, চাইলে কিছু খেয়ে নিতে পারেন। মানে এখনকার ভিউটা খুব সুন্দর হবে, মানে ভাসমান দোকানে একদম মেইন যে গেট ছিল, গেট থেকে 2 মিনিট হেঁটে এই দেখেন লেকের সামনে চলে আসছি। আর লেকের দুই পাশে ছোট বড় পাহাড় রয়েছে, আপনারা চাইলে পাহাড়ের উপরে উঠতে পারবেন, উঠে এটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অসাধারণ সুন্দর একটা ভিউ কিন্তু দেখতে পাবেন। এখনো কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, এই যে দেখেন সামনে। আর অসংখ্য পর্যটক আসছে এখানে আজকে ঘুরে দেখার জন্য। আমরা আসছি, আমরা পাহাড়ের উপর উঠবো আর এটা সৌন্দর্যটা আপনাদের দেখাবো। এখানে আবার আই লাভ কি লেখা আছে। সেলফি স্পট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলফি স্পট। মাধবপুর লেকের ছোট্ট একটা পাহাড়ের উপরে উঠছি। এখানে অসংখ্য পাহাড় আপনারা দেখতে পাবেন লেকের আশেপাশে রয়েছে, মানে লেকের চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে কিন্তু এই লেকটা রয়েছে। আর লেকটা তৈরি করা হয়েছিল চা বাগানে সেচের কাজে, মানে পানি দেওয়ার জন্য। তো এখন পর্যটকরা ভিড় করে থাকে এই জায়গাতে। এই যে নিচে লেকটা দেখতে পাচ্ছেন, যেখানে প্রকৃতি তার আপন মহিমায় সজ্জিত। শ্রীমঙ্গলের পাহাড়ি চা বাগানের মাঝখানে থাকা এই লেকটি যেন প্রকৃতির এক নিঃশব্দ কবিতা। চা বাগানের সবুজ ঢেউয়ের মাঝখানে কৃত্রিমভাবে 3টি টিলা বাদ দিয়ে 1965 সালে তৈরি হয় এই লেকটি। তৈরি করা হয় যাতে সেচের কাজটা ভালো করে করা যায়। সুন্দর পরিকল্পনা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর পরিকল্পনা, খুব ভালো লাগছে দেখতে। ওই উপরে উঠছিলাম আর কি, একদম ছোট্ট একটা পাহাড়, চাইলে এখানে উঠতে পারেন। অনেক পর্যটকই এখানে ওঠে আর কি। আর এই পাশ দিয়ে আমরা আবার নেমে আসছি। আর এখন একদম লেকের পাড় দিয়ে একটা রাস্তা আছে, সরু রাস্তা, এটা দিয়ে আপনারা চাইলে হেঁটে হেঁটে যেতে পারবেন। তো এটা পাড় দিয়ে আমরা হেঁটে হেঁটে এই লেকটা ঘুরে ঘুরে দেখবো। মানে পুরো সৌন্দর্য দিয়ে বানিয়েছে, মানে খুব সময় নিয়ে সুন্দর করে বানিয়েছে বলে এত সুন্দর। আমরা জাস্ট সমুদ্রের মতন দেখছি। ও ফুলগুলো দেখো। মাধবপুর লেক ঘোরা শেষ করে আমরা এখানে 1 কাপ চা খেলাম। এখন আমরা চলে যাব লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। চায়ের মজাই আলাদা।
করতে পারছি, ঠান্ডা ঠান্ডা লাউয়াছড়া জাতীয় উদ্যানের রাস্তা যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। রাস্তার দুই পাশে ঘন সবুজ মায়াজাল আর মাঝখানে আঁকাবাঁকা পথ, যা যেন আপনাকে প্রকৃতির গভীরে নিয়ে যায়। এখানে বাতাসের স্নিগ্ধতা, পাখির কলরব আর সূর্যের আলো ছায়ার খেলা আপনাকে মুহূর্তে মুগ্ধ করবে। এটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক নিখুঁত গন্তব্য। লাউয়াছড়া জাতীয় উদ্যানের একদম সামনে চলে আসছি। অসাধারণ সুন্দর একটা রাস্তা ছিল, রাস্তা দিয়ে আসলাম। রাস্তাটা অসাধারণ, দুই পাশে বন আর মাঝখানে অসাধারণ সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছি। আর এই যে দেখেন, সামনে রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানে আমাদের প্রবেশ করতে হবে। এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে টিকিট কেটে আপনাদের প্রবেশ করতে হবে। আর এই পাশে কিছু ছোট ছোট দোকান রয়েছে, চাইলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন। অনেক ফল টল বিক্রি করে। আর আমরা এখন টিকিট কেটে তারপরে প্রবেশ করব এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে। একদম চলে যাব, খাসিয়াপল্লী আছে একটা, তো এই খাসিয়াপল্লীটা আপনাদের ঘুরিয়ে দেখানোর জন্য। লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করতে 115 টাকা দেওয়া লাগছে জনপ্রতি আর কি। গত বছর যেবার আসছিলাম আর কি, ওইবার 50 টাকা টিকিট ফি দিয়ে প্রবেশ করছিলাম জনপ্রতি। এখন 115 টাকা হয়ে গেছে, বুঝতেছেন তো, মানে ডাবলের উপরে হয়ে গেছে। মানে এটা আমার কাছে পুরো জুলুম মনে হয়েছে। আর এই যে দেখেন, অসাধারণ সুন্দর, দুই পাশে বন আর মাঝখানে এই রাস্তাটা চলে গেছে। আর আমরা একদম খাসিয়াপল্লীর দিকে চলে যাব। আর এই যে বড় ভাই আছে আমার সাথে, ভাই হলো শ্রীমঙ্গলের। ভাইয়ের গাড়ি দিয়ে আজকে ঘুরতেছি, তো ভাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তাদের শ্রীমঙ্গলের সৌন্দর্য। আমার আছে জল। শুটিং হয়েছে এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন, সেই রেল লাইনে। এটা কিন্তু লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে অবস্থিত। মানে অনেক ছবি তোলে এখানে। এই পিছনে দেখতেছেন যত পর্যটক, সবাই ছবি তোলার জন্য এখানে ভিড় করে থাকে। আর আরেকটা ছবি হলিউডের, যেটা এখানে শুটিং হয়েছে, এই জন্য এই জায়গাটাকে বিখ্যাত বলা হয়। আর আমরা এটা পার হয়ে চলে যাবো খাসিয়াপল্লীর দিকে। রেল লাইনে পর্যটকের সমাহার হয়ে গেছে, একদম পর্যটক দিয়ে ভরে গেছে পুরো এরিয়াটা। সেই জন্য রেল লাইন থেকে আমরা চলে যাচ্ছি আপনার খাসিয়াপল্লীর দিকে। হেঁটে হেঁটে যেতে হবে। সুন্দর জায়গা এবং এত সুন্দর করে মেনটেন করেছে, পর্যটকের ভিড় হবে। এত সুন্দর, আমারই তো যেতে ইচ্ছে করছে এখান থেকে দেখে। খাসিয়াপল্লী যাওয়ার সময় একটা ছোট্ট ঝিরিপথ পাবেন, এটা পার হয়ে আপনাদের যেতে হবে। এখানে পানি নেই, একদম সুন্দর একটা রাস্তা করা আছে। তো এটা পার হলে আপনারা আর 5 মিনিট হাঁটা লাগবে। আরো বেশি ভালো লাগবে। এখন কুয়াশাটা একটু কেটে গেছে। খাসিয়াপল্লীতে চলে আসছি। আর এই যে দেখেন সামনেই রয়েছে ওনাদের যে পল্লীটা আছে এটা। আর একটু উপরে উঠতে হবে আপনাদের সিঁড়ি বেয়ে, পুরো পাড়াটা ঘুরে আবার নিচের দিকে নেমে যেতে পারবেন। আমরা এই পল্লীর ভিতরে প্রবেশ করছি। আর এই যে দেখেন, এখানে ওনাদের বাড়িঘর আছে। ওনারা মূলত পান চাষ করে ওনাদের জীবিকা নির্বাহ করে। প্রত্যেকটা বাড়িতে গেলেই আপনারা পান দেখতে পাবেন, রাখা আছে, সংরক্ষণ করা আছে। পানের বড় যাচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি। এখানে আপনারা তেমন কিছু দেখার নাই, কিছু ঘর বাড়ি আছে এই পল্লী মানুষের। ওনারা পান চাষ করে ওনাদের জীবিকা নির্বাহ করে। এগুলো দেখার জন্য অনেক পর্যটক আসে আর কি। আমরাও আসছিলাম এগুলো দেখার জন্য, ওনাদের এই পল্লীটা দেখার জন্য। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা চাইলে আসতে পারেন, একদম হেঁটে 20 থেকে 25 মিনিট লাগে পল্লী পর্যন্ত আসতে। এটা 60 টাকা দর্জন, এটা 50 টাকা। যাওয়ার রাস্তাটা, আসার রাস্তাটা, দুই পাশে জঙ্গল। কোনো পশু পাখি কিন্তু দেখতে পাইনি। পশু পাখি আছে নাকি লেখা আছে সাইনবোর্ডে, কিন্তু দেখতে কিন্তু পেলাম না আমরা। অনেকে বানর দেখতে পাই, কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। নাইমুল ভাইয়ের দেখার হলো বানরের সাথে। আলো আধারি একটা ব্যাপার আছে তো। লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে চলে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে চা বাগানের সৌন্দর্য দেখলে মনে হবে যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো।
বলছিলাম দার্জিলিং টিলার কথা, আর আমাদের সিএনজিটি সেই সৌন্দর্যের দিকেই ছুটে চলেছে। এত সুন্দর দেখিয়েছে না, মানে এত সুন্দর ক্যামেরার পজিশনে দেখিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এমআর খান যেই চা বাগান আছে সেই চা বাগানের পার্কিং স্লটে চলে আসছে, আর পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি দাঁড়া করানো আছে। এখানেই আপনাদের গাড়িগুলো রেখে তারপরে 30 থেকে 35 মিনিট হেঁটে যেতে হবে দার্জিলিং টিলার উদ্দেশ্যে। আচ্ছা, হ্যাঁ, যে এত সুন্দরভাবে কাটা আছে চাপ। এ পর্যন্ত হেঁটে আসলাম, অল্প একটু রাস্তা। এখানে আপনার নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, এন্ট্রি করা লাগে আর কি। এন্ট্রি করে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। বিকাল 4টার পরে আপনার দার্জিলিং টিলার যাওয়া নিষেধ আর কি কোনো পর্যটকদের। আর এখানে গাড়ি একদমই নিষেধ, গাড়ি ভিতরে প্রবেশ করানো যাবে না, সবাই কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছে। তো আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি। এই পাশ দিয়ে আমরা হেঁটে আসছি, আর এই যে দেখেন এখানে দার্জিলিং টিলা একটা সাইন দেওয়া আছে। এই পাশে হেঁটে যেতে হবে, প্রায় 5 মিনিটের মতো হবে, 5-7 মিনিট হবে হাইটে আসছি এ পর্যন্ত। আর ওদিকে যাচ্ছি দার্জিলিং টিলার দিকে। আশেপাশে কিন্তু সুন্দর সুন্দর চা বাগান দেখতে পাবেন এই যাওয়ার সময়। ভাইয়া কতক্ষণ লাগবে আর যেতে? আইসা পড়ছি না, 1 মিনিট, আর 1 মিনিট সময় লাগবে। সময় তো বেশি লাগে না, 20 মিনিটের মতো লাগছে এরকম আর কি। আপনারা 20 মিনিট হাঁটলেই দার্জিলিং টিলার দেখা পেয়ে যাবেন। আর আশেপাশে যে টিলাগুলো আছে সেগুলোতে যে চা বাগান মানে পরিপূর্ণ থাকতো, এখন তো কেটে ফেলেছে, যদি পরিপূর্ণ থাকতো তাহলে কিন্তু আরো সুন্দর লাগতো। মানে নিচটা গ্রিন, জায়গাটা দেখো, হ্যাঁ মানে নিচটা সবুজ, উপরটা নীল, আর সূর্যের আলোটা এত ভালো দেখতে কি বলবো। এমআর খান টি স্টেট একদম ভিতরে চলে আসলে এটাকে দার্জিলিং টিলা বলা হয়, মানে এটা সৌন্দর্যের জন্য দার্জিলিং নাম দেওয়া হয়েছে। আসলে এটা হলো এমআর খান যেই টি স্টেট আছে এটার ভিতরেই রয়েছে। তো আপনারা এটা সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যাবেন। তো আপনাদের এটা সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করি। হারিয়ে যেতে হয় এইসব জায়গায় গিয়ে, হারিয়ে যেতে হয়। দার্জিলিং টিলা শুধু সৌন্দর্য নয়, এটি শান্তি, স্নিগ্ধতা আর প্রকৃতির সঙ্গে মিশে থাকার এক পরম অনুভূতি। এখানে এলে যে কেউ হারিয়ে যাবে প্রকৃতির মায়াবী কোলে। আর সবুজের বুকে হারিয়ে যেতে চাইলে অবশ্যই আপনাকে শ্রীমঙ্গলের এই অসাধারণ সুন্দর জায়গাটিতে আসতে হবে। একটি চা বাগান যে কতটা সুন্দর হতে পারে তা দার্জিলিং টিলার মোহনীয় সৌন্দর্য দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন। দার্জিলিং টিলার একদম সর্বোচ্চ চূড়ায়, অসাধারণ কিন্তু ভাই। আসলে দার্জিলিং টিলা কেন বলা হয় এখানে আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন। অসাধারণ জায়গা, অসাধারণ। এই যে গাছটা দেখতেছেন, গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি, আর এই পাশে চারিদিকে যেদিকে তাকাবেন শুধু চা বাগান আর চা বাগান, চা বাগান দিয়ে ঘেরা এই জায়গাটা। আর চা বাগানের অপরূপ সৌন্দর্য যদি দেখতে যান তাহলে এই জায়গাটাতে আপনাদের আসতে হবে। লোকাল সাপোর্ট ছাড়া মেইনটেইন করা পসিবল না। দার্জিলিং টিলা থেকে মাত্র বের হয়ে চলে আসছি, আর এখন যাচ্ছি লাল টিলার উদ্দেশ্যে। মানে দুপুরে খাবার খাবো, তারপরে চলে যাবো লাল টিলার দিকে। আর লাল টিলার সৌন্দর্যটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো। লাল মাটি, আচ্ছা মাটি এখানেও মানে লাল আছে আবার সাদা, সাদা দেখলাম আবার একই জায়গায়। টি ভ্যালি রেস্টুরেন্টে জনপ্রতি 200 টাকা করে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি, আর এখন যাব লাল টিলার উদ্দেশ্যে। সুন্দর, মানে এই জায়গায় সাদা মাটিও আছে আবার লাল মাটি, এটা দূরে, হ্যাঁ লাল মাটি। লাল টিলা যাওয়ার সময় ফুলছড়া যে বাজার আছে, বাজারে আপনাদের গাড়িটা আপনাদের নামিয়ে দেবে। সেখান থেকে এই যে আমাদের ছোট্ট একটা গাইড নিয়ে নিয়েছি, তো এই গাইড আমাদের নিয়ে যাবে লাল টিলার উদ্দেশ্যে। তো ওদের 100 টাকা দিলেই ওরা কিন্তু আপনাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবে। যে ফুলছড়া বাজার আছে সেখান থেকে 15 মিনিট লাগে হেঁটে গেলে। চাইলে গাইড ছাড়াও যেতে পারে, কিন্তু আপনারা চান নিতে পারেন, আবার নাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে দেখেন এদিক দিয়ে আমরা যাচ্ছি, ছোট্ট একটা ঝিরি পথ আছে, এটা পার হয়ে যেতে হবে।
লাল টিলা চলে আসছে, মানে লাল মাটির পাহাড়। অনেকখানি জায়গা আছে, আপনারা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে পারবেন। এই যে পিছনে মন্দিরগুলো রেখে আসছি, আর এই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানেও কিন্তু আপনার চা বাগান রয়েছে, মানে ছোট ছোট চা বাগান রয়েছে, আর ওই পাশে অনেক বড় বড় চা বাগান রয়েছে। মানে প্রত্যেকটা জায়গাতে আপনারা চা বাগানের সমাহার দেখতে পাবেন এই শ্রীমঙ্গলে আসলে। এই জন্যই হয়তো বা চায়ের রাজধানী বলা হয় শ্রীমঙ্গলকে। আর এখানে হেঁটে যাচ্ছি, দুই পাশে চা বাগান, আর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আর ওই যে ওইখানেও অনেক পর্যটক গিয়ে ছবি টবি তুলতেছে। আর এখানে পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটা, আর এই পাহাড়গুলো একটু লালচে টাইপের দেখতে, এই জন্য লাল টিলা বলা হয় বা লাল মাটির পাহাড় বলা হয়। আর এই যে দেখেন এপাশ দিয়ে সূর্য অস্ত চলে যাচ্ছে, আর আমরা উঠতেছি লাল মাটির পাহাড়ের একদম চূড়ায়। লাল টিলা শ্রীমঙ্গলের অন্যতম সুন্দর জায়গা, যেখানে চা বাগানের পাশাপাশি লাল রঙের টিলার দেখা পাবেন। চারিদিকে পাহাড়, টিলার বাজে বাজে চা বাগানে ঘেরা এই লাল টিলা এলে শ্রীমঙ্গলের সৌন্দর্যের এক ভিন্ন রূপ দেখতে পাবেন। সূর্যাস্ত যেতেই আমরা আবার চলে আসি ফুলছড়া বাজারের উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের সিএনজিতে করে চলে আসি শ্রীমঙ্গল শহরে। আর শ্রীমঙ্গল শহর থেকে 10 থেকে 15 মিনিট পর পর বিভিন্ন পরিবহনের গাড়ি পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। হ্যাঁ, কি সুন্দর, মানে লাল মাটি, স্পেশালি আমার ওই লাল মাটি ওই জায়গাটা ভীষণ ভালো লেগেছে সত্যি কথা। আর তার সাথে যে সূর্যের আলোটা, ও সত্যি চারিদিকে সবুজ, তো যেন ওই যে লাল মাটির যে লাল রংটা যেন ওখান থেকে ফুটে বেরোচ্ছে, তাই না? মানে ওটা যেন লাল মাটিটা হাইলাইট হয়ে যাচ্ছে, হাইলাইট হচ্ছে, একদম ঠিক, লাল মাটিটা হাইলাইট হচ্ছে। আর সত্যি কথা, নাইমুর ভাইয়ের প্রথম যে সিনগুলো ছিল, মানে চা বাগানগুলো যেভাবে দেখাচ্ছিল এবং তার সাথে যে কথাগুলো, সত্যি মনে হচ্ছিল রূপকথার কোনো নগরীতে আমরা হারিয়ে যেতে চলেছি। এবং সত্যি আমার মানে রূপকথার নগরীর থেকে কম কিছু লাগেনি। সত্যি বলতে মানে যখন আমি এই ভিডিওটা দেখছিলাম, আমরাও আমাদের এখানে ইন্ডিয়াতে এক চা বাগানে মেঘালয়ে বেড়াতে যাই, তো আমি না মনে হচ্ছে কোথাও ওখানে প্রেজেন্ট আছি, যে দেখতে মনে হচ্ছে। আর সত্যি কথা বলতে আমাদের হয়তো দেশটা আলাদা হয়ে গেলেও প্রকৃতি তার সৌন্দর্য মানে ভাগ করে দেয়নি কোথাও, মানে যেখানে সৌন্দর্য ঢেলেছে সে সব জায়গায় যেন সমানই ঢেলেছে। তো প্রকৃতির সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে গেছি। আর আমি সত্যি বলছি, পুরো ভিডিওটা মন মুগ্ধের মতো দেখছিলাম, মনে হচ্ছিল কোনো কল্পনগরী বা মায়ানগরীতে প্রবেশ করেছি। তো আমাদের ভীষণ ভালো লেগেছে। অবশ্যই যদি কখনো আমাদের বাংলাদেশ যাওয়া হয় তো আমরা অবশ্যই চেষ্টা করব যে শ্রীমঙ্গল দেখার, না হলে ওটা না দেখলে মনে হবে বাংলাদেশের কিছু একটা আমাদের অধরাই থেকে গেল, না দেখা থেকে গেল। সত্যি কথা, একদম শ্রীমঙ্গল আমার কাছে স্বপ্নপুরীর জগৎ ছাড়া আর কিচ্ছু লাগলো না। আমার অবশ্যই খুব মন থেকে বলছি, মন প্রাণ থেকে আমার যাওয়ার খুব ইচ্ছা। যদি কোনোদিন সম্ভব হয় বাংলাদেশ অবশ্যই যাব, এবং স্বপ্নের নগরী, আমার স্বপ্নের নগরী শ্রীমঙ্গল অবশ্যই ভ্রমণ করব। তোমরা শ্রীমঙ্গল গেছো কিনা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।